আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি এমন 5টা ভুল বলবো যেই 5টা ভুল তুমি যদি এইচএসসি লাইফে করো তাহলে অ্যাডমিশনে শিওর মারা খাবা। অর্থাৎ ভিডিওটা হচ্ছে এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য, যারা স্টিল নাও একাডেমিকে পড়াশোনা করতেছো। আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবে এবং এই ভুলগুলা যেন তোমার জীবনেও আর না হয় আজকের দিনের পরের থেকে। ফার্স্ট অফ অল কথা হইতেছে, এইচএসসি লেভেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে একটা ডাইলেমার মধ্যে থাকে, যার কারণে সে অ্যাডমিশনে ভালো করতে পারে না। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে সঠিক মেন্টরের অভাব। যে একটা স্টুডেন্ট আমাকে বলতেছে, ভাই আমি আসলে এইচএসসি তে জানতামই না যে অ্যাডমিশন পিরিয়ডটা এত 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 কম্প্যাক্ট, এত ছোট, মাত্র 3 মাসের একটা জার্নিতে আমার টোটাল জীবনটা কেমন থেকে কেমন হয়ে গেল। আমি জানতামই না আমাকে মেডিকেলের জন্য কিভাবে পড়তে হয়, কোন বই পড়তে হয়, এই বইগুলো কোথা থেকে কালেক্ট করতে হয়। কেউ আমাকে বলে নাই যে এই ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে সেকেন্ড ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক সলভ করতে উদ্ভাসের কনসেপ্ট বুকগুলো দরকার, কিভাবে সলভ করব, কোন অনলাইন প্ল্যাটফর্ম বেটার। মানে এই জিনিসটা আমিও ফিল করছি এইচএসসি তে থাকতে, যে আমি আমার যদি কোনো একজন বড় ভাই একটা ঢাকা মেডিকেলে থাকতো বা বুয়েটে থাকতো বা ঢাকা ইউনিভার্সিটিতে থাকতো, তাহলে হয়তো বা আমি অনেক কিছু জিনিসই জানতে পারতাম এইচএসসি লাইফে, যেটা আমার অ্যাডমিশন জার্নিকে আরো সহজ আরো স্মুথ করে নিয়ে আসতো। যদি আলহামদুলিল্লাহ আমি সলিমুল্লাহ মেডিকেলে আসি, কিন্তু বাংলাদেশের এই যে ধরো ঢাকা শহরের বাইরের যে শহরগুলো আছে, জেলা শহরগুলো বলো, সেখানকার ম্যাক্সিমাম স্টুডেন্ট বা একটু গ্রামের সাইডের যে স্টুডেন্টগুলো আছে, তারাও তো একটা লার্জ মাস বহন করে। তাদের কাছে আসলে এই সঠিক তথ্যগুলা কে পৌঁছায় দিবে? এই জন্যই এক্সামেটের পক্ষ থেকে আমরা, ধরো তোমার একজন আপন বড় ভাই হইলে যেভাবে তোমাকে গাইডলাইনটা দিত বা মেন্টরিং করতো এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত, ঠিক অনুরূপভাবেই আমরা আমাদের পার্সোনালাইজড গাইডেন্স 1-to-1 হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করছে আলহামদুলিল্লাহ এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য, যেখানে তুমি সরাসরি আমাদের মেন্টরদের সাথে কথা বলতে পারবা, ইভেন আমার সাথেও কথা বলতে পারবা, তোমার সমস্যাগুলো আমাদেরকে জানাবা, আমরা সেই সমস্যার সমাধান দিব। এবং এইচএসসি তে থাকতেই অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে তুমি স্টেপ বাই স্টেপ দিবা আমরা সেটা তোমাকে বলে দিব। কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি টেক্সট দিলেই হবে, অথবা কিউআর কোডটাও স্ক্যান করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে পাবো, মোরে ক্লিক করলেই হবে। আচ্ছা আসো, তার মানে 1 নাম্বার একটা মারাত্মক বড় অভাব হইতেছে আমাদের সঠিক মেন্টরিং এর অভাব। কি পড়তে হবে অ্যাডমিশনের জন্য, কতটুকু পড়তে হবে, কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। কিন্তু ক্লাস বললাম অহরহ আছে, ইউটিউবে ক্লাস, সব সব ক্লাস আছে, অ্যাডমিশনের ক্লাস আছে, তোমার এইচএসসির ক্লাস আছে, সব ক্লাস আছে। বাট ক্লাসগুলো কিভাবে তোমার জন্য ইফেক্টিভ হবে সেটা বলার কেউ নাই। দ্যাটস ওয়াই আমি মনে করি একটা বড় সমস্যার সমাধান হচ্ছে আমাদের পার্সোনালাইজড গাইডেন্স। এখন আসো, আমাদের মেইন আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মূল বই না পড়া। ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, আমার ম্যাক্সিমাম অডিয়েন্স যেহেতু মেডিকেলের, তাদের মানে আমি জানি না কেন তারা মূল বইটা আসলে অনেক ক্ষেত্রেই পিছায় আছে মূল বই পড়ার ক্ষেত্রে। এমনও স্টুডেন্ট গেছে যে শর্ট সিলেবাসের স্টুডেন্ট, তারপরও সে মূল বইটা ফুলি একবার হইলেও সে রিডিং দিতে পারে নাই বা রিডিং দেয় নাই। কারণ কি? তাকে বলা হয় নাই যে অ্যাডমিশনে তোমাকে মূল বইয়ের ব্যতীত আর কোনো প্রশ্ন আসবে না। ভাই ট্রাস্ট মি অর নট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব বেলায়, বিশেষ করে মেডিকেলের বেলায় আরো 90-95% অ্যাডমিশনের প্রশ্ন আসবে হচ্ছে মূল বইয়ের থেকেই। এইটা তুমি বিশ্বাস করো, এবং আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, যে যার মূল বইয়ের উপর ভালো দক্ষতা থাকবে সে যে কোনো জায়গায় চান্স পাইতে পারবে। সো যারা বিশেষ করে ভার্সিটি বলো, মেডিকেল বলো, তোমার মূল বইটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিশেষ করে মেডিকেলের জন্য বায়োলজি বইটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট তোমাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। এবং মেডিকেলের জন্য বলো আমাদের দাগিয়ে পড়তে হবে। কি পড়তে হবে? দাগিয়ে পড়তে হবে। সো বই যদি তোমার দাগানো থাকে তো ভালো, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের বললাম দাগানো বই থাকে না। এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দাগানো বইয়ের পিডিএফ এর লিঙ্কটাও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে দেখে তুমি কি করবা। আমি ফার্স্টে কি করতাম, আমার বাসায় যেহেতু ভাইয়া ছিল, উনি আমাকে একটা অধ্যায় একদম দাগাই দিত, যে এই লাইন থেকে দেখো, এই যে একটা লাইন, এই লাইন থেকে এই যে অংশটা থেকে, এটা হচ্ছে মেডিকেলে 17 সেশনে আসছে। তো এই দাগানো বইটাই আমাকে অনেক বেশি হেল্প করছিল, যে ফার্স্টের দিকে বুঝতে যে প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয় বা কি হয়, এটা আমি বলবো। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে মূল বই ভালোভাবে না পড়া।
এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। যদি এখন পর্যন্ত তুমি মূল বই ঠিক মতো না পড়ে থাকো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের বেলায়, ইভেন আইসিটি বাংলা ইংলিশের কথা আলাদা, বাংলার বেলায়ও তোমাকে অবশ্যই মূল বই ভালো করে পড়তে হবে। অ্যাডমিশনের 90-95% কোশ্চেন হবে মূল বই থেকে। 3 নাম্বার আমাদের সবচেয়ে বড় আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এমসিকিউতে ফোকাস না হওয়া। দেখো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ পিসিবিএম অর্থাৎ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একটা সাবজেক্টের আমরা জানি 75 এর মতো হইতেছে আমাদের মার্ক, যার মধ্যে 50 মার্ক প্লাস তো হচ্ছে 20 মার্ক তো আমাদের প্র্যাকটিক্যাল, তাই না? 50 মার্কে হচ্ছে কি রিটেন, অর্থাৎ 50% প্রশ্ন হয় হচ্ছে রিটেন। আমরা রিটেন নিয়ে খুব বেশি ফোকাসড থাকি, কিন্তু আমি তোমাকে বলি মেডিকেলে কিসে পরীক্ষা হয় ভাইয়া? এমসিকিউতে। বুয়েট প্রিলি কিসে? এমসিকিউতে। সিকিউরিটির প্রিলি কিসে? এমসিকিউতে। ডিউ কত পার্সেন্ট? 60 মার্ক কোথায়? এমসিকিউতে। আদার্স যত ভার্সিটি আছে 80-90% ভুল হবে, মোর দেন 90% ইউনিভার্সিটি পরীক্ষায় হয় অ্যাকচুয়ালি শুধুমাত্র এমসিকিউতে। তাহলে তুমি যদি ফিজিক্সের এমসিকিউ, কেমিস্ট্রি এমসিকিউ, বায়োলজি এমসিকিউ, ম্যাথের এমসিকিউতে ফোকাস না করো, তাহলে তুমি অ্যাডমিশনে অর্ধেক ধরা খায় বসে আসো, এই কথাটা মাথায় রেখো ভাই। তার মানে অবশ্যই এখন এই ভিডিওটা দেখার পর থেকে তুমি এমসিকিউ ফোকাসড হবা, এবং এমসিকিউ প্রথম থেকে প্র্যাকটিস না করার কারণেই ডিইউতে বা তোমার ধরো বুয়েটে যে রিটেন পরীক্ষা হয়, এই রিটেন পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। তুমি জানো ডিইউ এ ইউনিট, সায়েন্স ইউনিট ডিইউ এ ইউনিটে পাশের রেট কত? গতবার 9%, একটু উপরে ছিল বোধহয়, 9%-এর উপরে। তার আগে বোধহয় 10% বা 11% ছিল। মানে 100 জনে 90 থেকে প্রায় 85 জনের মতো ফেলই করতেছে, পাস করতেছে মাত্র 10 জন। কারণ কি? ফার্স্টে এমসিকিউতে ফোকাস না হওয়া, 2 নাম্বার হইতেছে রিটেনের জন্য বেশি ফোকাস হতে যায়, আমাদের এমসিকিউ ফোকাসটা হারায় যায়। যারে ভাই ডিইউতে তুমি পাস করবা, রিটেনে পাস করবা, কিন্তু রিটেনের আগে তোমাকে তো এমসিকিউতে পাস করে আসতে হবে। এমসিকিউতে যে 60 মার্ক সেটা পাস করে আসতে হবে না? সো এমসিকিউতে অবশ্যই এখন থেকেই ফোকাসড হও। এবং তুমি জানো কিনা আমি তোমাকে একটা কথা বলি, যে বিশেষ করে ম্যাথের এমসিকিউতে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দুর্বল হও, বেশি প্র্যাকটিস করো। 4 নাম্বার আমাদের আরেকটা ফ্লু লাইক জিনিস বলা চলে, এটা আসলে ইন্ডিয়ার বাতাসটা আমাদের এর থেকে যখন ঢুকে তখন থেকে আমাদের এই লম্বা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6-7 ঘন্টা পর্যন্ত আমি ওয়ান শট ক্লাস দেখছি, ইউটিউবে আছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা স্টুডেন্টের ব্রেইন 45 মিনিটস টু 1 আওয়ার অ্যাকচুয়ালি অনলাইনে যদি সে খুব ভালো স্টুডেন্ট হয় তার অ্যাক্টিভ থাকে, এর বেশি সে অ্যাক্টিভ থাকতে পারে না। আমি নিজেই পারি না। আমি যখন নিজের মেডিকেলের জন্য বিভিন্ন বাইরের চ্যানেলে ক্লাস করি, আমি মানে 30 মিনিট পরই বের হয়ে যাই, এরকম একটা অবস্থা। তো এই ওয়ান শট ক্লাসগুলা অবশ্যই ভালো, পাস করার জন্য ভালো, এইচএসসিতে পাস করার জন্য ভালো, বাট এই ওয়ান শট ক্লাস একই সাথে একটা ভাইরাসের মতো, কি তোমার অ্যাডমিশনে যে এফেক্ট পড়বে। অর্থাৎ আমরা সবকিছু শর্ট চাই, সংক্ষেপে চাই, ঠিক আছে সংক্ষেপ ভালো, বাট বেসিক ক্লিয়ার না থাকে তুমি যদি ওয়ান শট ক্লাস করো, এটা তোমার অ্যাডমিশনে কোনোই কাজে লাগবে না, বরঞ্চ ক্ষতি হবে। অর্থাৎ তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, তোমার মূল বই পড়া ভালো থাকতে হবে। এই জন্য এরপরে ওয়ান শট ক্লাস সবসময় মনে রাখবে একটা রিভিশন জিনিস, একটা কি রিভিশন ম্যাটেরিয়াল, তোমার প্রয়োজন হলে করবা, না হলে করবা না। কিন্তু শুধুমাত্র ওয়ান শট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়েও না। আমি আবারও বলতেছি, ওয়ান শট ক্লাসের বিপক্ষে আমি না, ওয়ান শট ক্লাস জরুরি আছে, সিকিউ ওয়ান শট ক্লাস জরুরি, এমসিকিউ ওয়ান শট ক্লাস জরুরি ফর রিভিশন। বাট তোমার বেসিক নাই, তোমার মূল বই ঠিক মতো পড়া নাই, তোমার ওয়ান শট ক্লাস তোমার জন্য ক্ষতিকর। তোমার উচিত ওয়ান শট ক্লাস স্কিপ করা যদি তোমার বেসিক না থাকে। 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আজকের ভিডিওর মূল পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে ধারণা না থাকা। বাংলাদেশের 90-95% স্টুডেন্ট অ্যাডমিশনে তার ডিজায়ার্ড গোলটা পূরণ করতে পারে না। যেমন এবার ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় 1,22,000 জন পরীক্ষা দিছিল, বাট চান্স পাইছে 5,600 জন, অর্থাৎ 5600 জন। তো বুঝতে পারতেছো, মোর দ্যান 95 বা 90-95% স্টুডেন্ট বললাম মেডিকেল চান্স পায় নাই। এদের কাছে তুমি যদি প্রশ্ন করো যে তোমার চান্স না পাওয়ার মূল কারণ কি, তারা বলবে একাডেমিক লাইফ থেকে মেডিকেলের জন্য না পড়া এবং মেডিকেল সম্পর্কে ধারণা না থাকা। এবং 3 নম্বরে বলবে যে আমার ধারণা দেওয়ার কেউ ছিল না। এখন কেউ না থাকলে তোমাকে করে নিতে হবে নিজে, আমারও তো কেউ ছিল না, আমি চান্স পাই নাই। আমার নিজের ইচ্ছা শক্তি দিয়ে আমি সেই মেন্টরিংটা অর্জন করছি, মানে আনছি কিভাবে কি করতে হবে বিভিন্ন বই ঘাটে। এখন অ্যাডমিশন নিয়ে ধারণা না থাকা এটা একটা কমন সমস্যা। তুমি কিভাবে অ্যাডমিশন নিয়ে ধারণা পাবা?
এক নাম্বার সেটা হচ্ছে তোমার গোল সেট করতে হবে যে তুমি আসলে বুয়েটকে টার্গেট করতে চাও, নাকি মেডিকেলে টার্গেট করতে চাও, নাকি ঢাকা ভার্সিটি টার্গেট করতে চাও। তুমি যদি খুব টপ ক্যালিবারের টপ এলাকার স্টুডেন্ট না হও, তোমার তিনটাকে টার্গেট করার কোনো দরকার নেই, একটাকে টার্গেট করো। আমিও প্রথম ফার্স্ট ইয়ারে খুব উড়ে বেড়াইছি যে আমি হচ্ছে ট্রিপলেট হব, আমি ডুপ্লেট হব, বাট আলটিমেটলি এক ইয়ার ফাইনালের পরে আমি সেকেন্ড ইয়ারে আমি বুঝে গেছি যে খবর আছে, মানে মারা খাওয়া লোডিং যদি আমি তিনটার দিক যাইতে চাই। তো তুমি তোমার অবস্থা অনুযায়ী একটাকে টার্গেট করো, তোমার ফ্যামিলি কি চায়, তুমি মেন্টালি কি চাও, এবং তুমি তোমার প্যাশনটা কি। যেমন আমি ভাবছি যে আমার মেডিকেল খুব পছন্দ, সো আমি মেডিকেল প্রিপারেশন নিছি। এখন প্রিপারেশন নিতে হলে কি জানতে হবে, সেই মেডিকেল প্রিপারেশনের ধারণা নিতে হবে। এই জন্য সবচেয়ে আগে তোমার লাগবে হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক। তোমার লাগবে একটা কি কোশ্চেন ব্যাংক। যারা মেডিকেলে প্রিপারেশন নিবা তাদের জন্য রেটিনা কোশ্চেন ব্যাংকটা বেস্ট। এটা তুমি পুরাতন বইয়ের দোকান থেকে পাবা, অনলাইনে পাবা, নীল খেতে পাবা। যারা উদ্ভাসের, যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা, তারা উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যাংক আর উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করবা। খুবই 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 চমৎকার একটা বই। আমি নিজে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক ফার্স্ট ইয়ার থেকে সলভ করে আসা লোক। আমি জয়কলিও সলভ করছি, জয়কলির যেই ইঞ্জিনিয়ারিং এর যে ফিজিক্সটা সলভ করছি, ম্যাথ সলভ করছি। বাট আমার কাছে অন্যান্য অনেক বই আমি আনছিলাম, মানে আমি বইয়ের স্তূপ হয়ে গেছে ভাই। মানে সব বই আমি কিনি বলতে গেলে। পাপা বলে যে তুই এত বই তো পড়িস না, কিনিস কেন? আমি বলি কেনার দরকার আছে, আমি দেখি কোন বইটা ভালো। এরপর আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা। ভার্সিটি কও ভালো, ভার্সিটিদের জন্য যারা ইউনিটে পরীক্ষা দিবা, একই সাথে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা। এখন কোশ্চেন ব্যাংক দেখে কি করতে হবে, আমি প্রতি রাত্রে কোশ্চেন সলভ করতাম। প্রথমে সাল ভিত্তিক সলভ করছি। আমি আসলে ফার্স্টে বুঝতে চাচ্ছি যে কোশ্চেনটা কিভাবে হচ্ছে মেডিকেলের। তো আমি, আমার মনে আছে প্রায় 1 মাস 1.5 মাস ধরে আমি প্রথমে আমার হচ্ছে 19 সাল না, তখন 18 সাল, 19 সালে ভোর পরীক্ষা হয়নি ফার্স্ট ইয়ারে। 18, 17, 16, তারপরে 15, এই চারটা মাসে, মানে 4 বছরের, তারপরে 14 সাল, 14 সাল, 10 সাল পর্যন্ত আমি জাস্ট সলভ করছিলাম আর অ্যানালাইসিস করছিলাম। অ্যানালাইসিসের 20% ছিল আমার খাতায়, টপিক লিখে রাখতাম, আর 80% ছিল আমার মাথায়। এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা 1 মাস লাগার কারণ আছে, কারণ আমি তো সবসময় 100টা কোশ্চেন সলভ করতে পারতাম না। আমি দেখা গেছে রাতে পড়া শেষে 12টার পরে আধা ঘন্টা বসছি, 10-15টা 20টা কোশ্চেন সলভ করছি। অ্যানালাইসিস করতে সময় লাগে। তো তুমি 1 মাস সময় নিয়ে কোশ্চেন ব্যাংকটা আমি যখন সলভ করে অ্যানালাইসিস করলাম, এরপরে আমি কি করছি, আমি যখন কোন একটা চ্যাপ্টার পড়তে গেছি, ধরো বায়োলজির একটা চ্যাপ্টার বা ফিজিক্স একটা চ্যাপ্টার বা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, জৈব রসায়ন, চ্যাপ্টারটা পড়ার আগে আমি কোশ্চেন ব্যাংকের ওই চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংকও আছে রেটিনার, একই সাথে সালো দেয়া, ও তারপরে চ্যাপ্টার ভিত্তিক দেয়া, চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসে সেটা আমি একটু দেখছি। এবং সেই কোশ্চেনগুলা আমি বইতে, এই যে আমি বললাম না মূল বই, এই মূল বইতে কি রাখছি, দাগায় রাখছি। এই পাশে এমনি করে দাগাইতাম, আর যেখান থেকে আমার ইম্পর্টেন্ট ইনফোটা মুখস্থ করা লাগবে পাশে ছোট করে লিখতাম ম্যাড এত, অথবা ডেন্টালে আসলে ড্যাট এত, অথবা ডিউতে আসলে এইটা ডিউতে আসছে এত। আমি মেডিকেল, ডিইউ কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং উদ্ভাস কোশ্চেন ব্যাংক তিনটাই সলভ করছি। তো এই যে যখন তুমি চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেনগুলা আগে সলভ করতেছো, দেখে রাখতেছো এবং বইতে দাগায় রাখতেছো, তখন তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝবা যে একটা অধ্যায়, এই অধ্যায় থেকে কি প্যাটার্নে কোশ্চেন হয়। জৈব রসায়ন নিয়ে অনেকে অনেক ঘাবড়ায় যায়, কিন্তু জৈব রসায়নের মেডিকেল কোশ্চেন এই। আমি এবার জৈব রসায়নের পরীক্ষার একদিন আগে আমি 3টা সাজেশন দিছিলাম, আলহামদুলিল্লাহ 3টা প্রশ্ন হুবহু কমন, মানে খুবই এরিয়া ওয়াইজ কোশ্চেন হয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি কোশ্চেন প্যাটার্ন ধরতে পারবা, তখন তোমার একটা নতুন অ্যাবিলিটি জন্মাবে, সেটা হচ্ছে এরিয়া অ্যানালাইসিস। এরিয়া অ্যানালাইসিস নিয়ে আমি, বা এরিয়া মার্কিং যেটাকে বলে, আরো ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই এরিয়া অ্যানালাইসিস মার্কিং অন্য কারো কাছ থেকে শেখার চাইতে নিজে নিজে একটু সময়, 1 মাস 1.5 মাস সময় ব্যয় করে হলেও নিজে করাটা বেটার। কখন তোমার একটা সেলফ অ্যাবিলিটি জন্মাবে যে কোথা থেকে কোশ্চেন আসবে এটা তুমি প্রেডিক্ট করতে পারবা। এইটাই বললাম তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে, যে এত বড় বড় বই তুমি কোথা থেকে কোশ্চেন আসবে দেখবা যে এতটুকু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো আমার এই অ্যাবিলিটির জন্য আমি অনেক বড় জিনিস খুব কম্প্যাক্ট করতে পারতাম। এই জন্য আলহামদুলিল্লাহ আমি পড়ায়ও ঠিক ছোট করে, কম্প্যাক্ট করে। লাস্টে হচ্ছে ম্যাটেরিয়ালস না থাকা। দেখো ম্যাটেরিয়ালস মানে কি, আমি তোমাকে বললাম না যে বিশাল বড় বড় মানে স্তূপ হয়ে গেছে, আমার বইয়ের স্তূপ হয়ে গেছে, স্টিল আমার সামনে যে বইগুলো সব রেখে দিছি। এখন কথা হচ্ছে আমি জানতাম না আসলে সঠিক বইটা কোথা দরকার, কারণ কি আমার গাইডলাইন দেওয়ার কেউ ছিল না। বাট মেন্টরশিপে আমি বলে দিচ্ছি তোমার কোন বইটা পড়া লাগবে, কি পড়তে হবে, ওইখান থেকে কতটুকু এখন একাডেমিকে সলভ করতে হবে, কতটুকু রেখে দিতে হবে অ্যাডমিশনের জন্য, সবই বলে দিচ্ছি। তো ম্যাটেরিয়ালসের জন্য আমি তোমাকে বলতেছি সেটা হচ্ছে, যদি মেডিকেলে হয়, আমি
ফার্স্ট ইয়ারে একজন আপুর কাছ থেকে, বড় আপুর কাছ থেকে, আমার রিলেটিভ ছিল, তার যেই রেটিনার যে ডাইজেস্ট বইগুলো আছে সেটা সলভ করছিলাম, সেখানেই কোশ্চেন ব্যাংক ছিল, সেখান থেকে কোশ্চেন ব্যাংক সলভ করছি। এরপর আমার মনে হলো উন্মেষের বইটা দেখি, উন্মেষের মেডিটিক্সগুলো পুরান মার্কেট থেকে আমি কিনে নিয়ে আসছিলাম। এরপরে মেডিকোর বই আমি কিনছি, জয়কলির বই কিনছি। বাট এইখানে একটা নিউজ আছে, একটা খুব মারাত্মক জিনিস। সব বই আমি কালেক্ট ঠিকই করছি, আমি বললাম সব পড়ি নাই। তো সব বই তুমি যদি পড়তে চাও তুমি পারবা না, সব বই তুমি পড়তে চাও তুমি পারবা না। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, সে টু সে জাস্ট ফর এক্সাম্পল, তুমি ধরো একটা ম্যাথ, হ্যাঁ ম্যাথ, এখন ম্যাথের জন্য ধরো তুমি ফলো করা হইতেছে অক্ষরপত্রের বই, অক্ষরপত্র বই। তো অক্ষরপত্রের বই বললাম এনাফ, এনাফ ফর ভার্সিটি বলো, ভার্সিটি বলো, ভার্সিটির জন্য এনাফ। এখন যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে তার কি করতে হবে, অক্ষরপত্রের বইয়ের সাথে উদ্ভাসের, উদ্ভাসের দুইটা বই লাগবে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্ট বুক, সেই কনসেপ্ট বুকের সাথে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে। এখন কেউ যদি চায় এইটার সাথে আমি জয়কলি বই পড়বো, সে তার কি কোনো দরকার আছে পড়ার? বা গাণিতিক এটসেট্রা এটসেট্রা অনেক কিছু পড়বো, গাণিতিক ফিজিক্স পদার্থবিজ্ঞান পড়বো, পদার্থবিজ্ঞানের বেলায় কোনো দরকার নাই। তুমি জাস্ট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের অক্ষরপত্র বা যে কোনো মেইন বুকের সাথে তার ওই সাবজেক্টে কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংক থাকলেই হবে। বায়োলজির বেলায় যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, যে কোনো বইয়ের সাথে মূল বই, মূল বই তার সাথে একটা সহযোগী বই, আইদার ডাইজেস্ট, আইদার ডাইজেস্ট অথবা মেডিট্রিক্স, মেডিট্রিক্স, মেডিট্রিক্সটা আমার কাছে বেস্ট লাগছে, সাথে একটা কোশ্চেন ব্যাংক, হ্যাঁ না। ভার্সিটির বেলায় আরো সোজা, যদি তুমি এটা হচ্ছে মেডিকেলে বলতেছি, এটা মেডিকেল, আর যদি ভার্সিটি কেউ নিতে চাও, ভার্সিটির বেলায় কি করতে হবে, মূল বই, মূল বই সাথে হচ্ছে ভার্সিটির কোশ্চেন ব্যাংক, এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো এইটা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস কে কালেক্ট করার বিষয়টা। এই যে ভুলগুলা বললাম, এই ভুলগুলা ম্যাক্সিমাম স্টুডেন্ট করার কারণে সে অ্যাডমিশন লেভেলে একটা তুখর মারা খায়। সরি টু সে দিস ওয়ার্ডস, বাট আই ক্যান্ট, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, বলে ফেললাম। তারপরেও আমি একটা স্টুডেন্টকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্যই আমাদের পার্সোনালাইজড গাইডেন্স তুমি অবশ্যই অ্যাভেল করতে পারো। যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ, আমাদের মেন্টরদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।